ওয়েলকাম টু বাংলাদেশ। ট্রেনের ওপরে কেমন করে যাচ্ছে দেখো সবাই। এই হচ্ছে কিন্তু বাংলাদেশ রেলওয়েজের এই যে আকর্ষণ, এটাই কিন্তু ব্যাপক লাগে। গোবিন্দভোগ চাল, এখানে দিয়েছে লেবু লঙ্কা, একটা ডিম, আর এখানে আছে একটা এরকম চিকেনের পিস। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, মানে আমার ফার্স্ট টাইম বাংলাদেশ, আর তার চেয়ে এটা আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল জার্নি। এখানে বিখ্যাত কি আছে একটু বলুন। আর টাঙ্গাইলে বিখ্যাত হলো পোড়াবাড়ির চমচম, আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি। তাই নাকি? এই দাদা ট্রেনের বাইরে থেকে দেখে আমাকে চিনতে পেরে গেছে। এখন আমরা ক্রস করছি, এই হচ্ছে যমুনা নদী। ও হো হো হো, দারুণ দৃশ্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যাই হোক, গানের গলাটা হয়তো আমার অতটাও ভালো নয়, তবে আমাদের জাতীয় সঙ্গীত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই দুটো গানই আমি সবসময় কেমন একটা যেন আলাদাই ভালোবাসার টান পাই। আরে ভালোবাসার টান হবেই না কেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। সত্যি আমরা কত ভাগ্যবান যে এই দুটো দেশ একে অপরের সাথে কোথাও না কোথাও নির্ভরশীল। আর আমার কাছে এইবার বাংলাদেশের জার্নিটা যেন অনেক স্পেশাল ছিল। প্রথমত বাংলাদেশে পৌঁছে গেছিলাম ট্রেন জার্নি করে, এরপর গিয়ে বাংলাদেশের বিরিয়ানি, মেট্রো, ট্রেন, লঞ্চ জার্নি, গ্রাম্য পরিবেশ, অনেক জায়গায় ঘুরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল। সত্যি বাংলাদেশ, তুমি অনেক আলাদা। তাহলে চলো শুরু করা যাক আজকের এই পর্ব। এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, মা আর আমি। মা যাচ্ছে না বাংলাদেশ, মামা বাড়ি পর্যন্ত যাচ্ছে। কালকে সকালে মামা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে বাবা, হ্যাঁ বাবা এই যে শুধু স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে, বাবা যাবে অফিস। তাই তোমাদের অনেকের কোশ্চেন থাকে বাবা কেন যায় না। এবার বাবা যাচ্ছে না, মামা যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তবে আমার সাথে যাচ্ছে বোন। চলো একদম জিরাট স্টেশনের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আমি একদম চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। সময় আপডেট হচ্ছে রাত 8:52, আর আজকের তারিখ হচ্ছে এপ্রিল মাসের 18 তারিখ, আর কালকে হচ্ছে এপ্রিল মাসের 19 তারিখ। কালকে সকাল সকাল একদম 7টার সময় কলকাতা স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ধরে পৌঁছে যাব ঢাকাতে। মানে আজকে এই সময়তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির এখানে, আর কালকে আমি এরকম সময় থাকবো ঢাকাতে, বাংলাদেশে। তো অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। প্রথমবার মৈত্রী এক্সপ্রেসে করে জার্নি করব, আর তোমাদেরকে দেখাবো যে এই সময় মৈত্রী এক্সপ্রেসে জার্নি করে কতটা সেফটি, তোমরা কিভাবে পৌঁছাবে বাংলাদেশ, কি কি নিয়মকানুন আছে বর্ডারে, সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আপাতত আমি এখন যাব শেওড়াফুলি রেলওয়ে স্টেশন, ওখানে আমি মামার বাড়িতে থাকবো রাতে। আর একদম ভোরবেলা বেরিয়ে যাব 3:30টার সময় ট্রেন ধরে, আমি আর বোন। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে বাংলাদেশ কবে যাব, আগে গেছি তো বাংলাদেশ, আর এবার গিয়ে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের যে বড় বড় লঞ্চগুলো হয় সেই লঞ্চ জার্নি, ট্রেন জার্নিটা কথা দিতে পারছি না। মেট্রোর যে লাইনটা সবাই আগে দেখিয়েছি ইউটিউবের ভিডিওতে, সেই লাইনটাকে আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। আমি গিয়ে দেখবো যে আমাদের মেট্রো আর ওদের মেট্রোর ডিফারেন্স কী আছে। এইগুলো নিয়ে অনেক ভিডিও থাকবে। বাংলাদেশের আরও অনেক কিছু তোমাদের কাছে তুলে ধরবো। বরিশালেও যা যা হয় তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো সব কিছু নিয়েই কিন্তু থাকছে বাংলাদেশের এই সিরিজটা। আর যদি এই সিরিজ ভালো হয়, আমি চেষ্টা করব বাংলাদেশের আরও অনেক কিছু নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসার। চলো, আর অবশ্যই আমার প্রোফাইলে আজকে কমেন্ট করো কারা কারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো। আর তো আমার সাথে পুরী ট্যুর করলো, তারপরে আর কোথায় গেলাম, অযোধ্যা গেলাম, বারাণসী গেলাম। তো এবার বাংলাদেশ চলে যাচ্ছি আমি 10 দিনের জন্য। মন খারাপ হচ্ছে, যেতে ইচ্ছা করছে না এবার। যাই হোক, কালকে সকালে আর মায়ের সাথে দেখা হবে না ভিডিওতে, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে যাব। চলো চলো, টাটা। এই শেওড়াফুলি স্টেশন চলে এসেছি, এখন মামার বাড়ি যাই। গুড মর্নিং সবাইকে। আর সময় আপডেট 3:30, আমি আর বোন চলে এসেছি মুর্শিদাবাদের পর, তাই তো?
তো আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হলো, একদম চলো আস্তে আস্তে হাওড়া ক্রস করি, ওখান থেকে গিয়ে ক্যাব নেবো, ক্যাব নিয়ে যাবো তো, হ্যাঁ একদম ক্যাব নিয়ে লাগেজ নিয়ে যাওয়া তো যাবে। প্রচুর লাগেজ, এই যে আমাদের প্রায় 5টা লাগেজ হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা এখন কলকাতা স্টেশন পৌঁছাই। চলে এলাম হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এবার এখান থেকে যেতে হবে কলকাতা রেলওয়ে স্টেশন চিতপুর। এলোমেলো আর কোনো অন্য ট্যাক্সিতে উঠলাম না, দেখলাম ওলা উবেরেই করাটা ভালো, কারণ আমাদের কাছে এতগুলো লাগেজ আছে। আর ওলা উবেরে করলে কী হবে, আমাদের ইনফরমেশনগুলো ওদের কাছে থাকছে। এই যে একদম ইন্ডিয়ান ফ্ল্যাগের এখানে চলে এসেছি, এসে আমি আর বোন উঠে পড়লাম উবেরে। চলো, সময় আপডেট 4:42। হাওড়ার ওল্ড কমপ্লেক্সকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে এখন, দিনের আলোটা এখান থেকে বেরোবে আর হাওড়া ব্রিজের এই লাইট, আমরা একদম ফাঁকা ব্রিজকে ক্রস করছি। বোন এক্সাইটেড, প্রথমবার বাংলাদেশ, তাই তো? একদম একদম খুব এক্সাইটেড। একটু পরেই যারা যারা এই গানটা গাইবে, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তাদের পুরো জাত অবস্থা হবে এই গরমকালে। এখন এই সময় ভুল করেও কলকাতায় হাঁটতে এসো না। ওয়েলকাম টু কলকাতা রেলওয়ে স্টেশন। কলকাতা রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেলাম। দাদা খুব সুন্দর আমাদেরকে ড্রাইভ করিয়ে নিয়ে চলে এলো হাওড়া থেকে। দাদাকে দেখে রাখো, খুব ভালো। আর দেখো কি সুন্দর হেল্প করে দিচ্ছে, প্রচুর ভারী। দাদা টাটা, ভালোভাবে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসছি হাতে একদম পাসপোর্ট নিয়ে, আর কলকাতা স্টেশনের সামনে। আর এখন সময় আপডেট হচ্ছে 5:07। তাহলে চলো, প্রথম তো আমার এই চ্যানেলে ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি। তোমাদেরকে আমি আগে বাংলাদেশের লঞ্চ দেখিয়েছি, বাট তখন আমি ট্রেনে করে যাইনি বলে আর তোমাদের ট্রেন জার্নি দেখাইনি, তাই ট্রেন জার্নি করছি। আর আজকে আমি জার্নি করছি ঢাকাতে, আর ঢাকা যাব 13109 মৈত্রী এক্সপ্রেসে করে। মৈত্রী এক্সপ্রেসে 2টো রেক চলে, আজকে যাচ্ছি আমি ইন্ডিয়ান রেক করে। আর চলো স্টেশনে ঢুকে যাই, 13109-এ করে যাব। মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে না, বাকি সব দিন চলে, বৃহস্পতিবার আর রবিবার চলে না। ব্যাস, এখানেও ডিসপ্লে হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে বেরোবো। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, মানে আমার ফার্স্ট টাইম বাংলাদেশ, আর তার চেয়ে এটা আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল জার্নি। আর মানে অসাধারণ, আমার স্টার্টিং থেকে সব জার্নিটাই অসাধারণ লাগছে। কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস 7:10 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে আমি ভুল করে এদিকটায় চলে গেছিলাম, জানতাম না, কারণ আগের বছর যখন এসেছিলাম তখন এদিক থেকেই ঢুকে আমরা এই স্টেশনে গেছিলাম। আর এখন এখানে এরকম সেপারেট জায়গা করে দিয়েছে, দেখো অলরেডি এরকম প্রচুর মানুষের ভিড়, লাইন। তো এই লাইনে এখন আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে, তারপরে কি ওইখানে আমাদের ইমিগ্রেশন চেক হবে। এই যে এখানে লেখা আছে দেখো, ইমিগ্রেশন চেক হচ্ছে, ভিসা চেক হচ্ছে প্রথমে। আর এখানে সবাই মোটামুটি এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমরা এই রেলিংটার ভেতরে ঢুকে এরকম একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে ভেতর দিয়ে আমরা ঢুকবো, ঢোকার পরে ইমিগ্রেশন হবে আমাদের। যারা যারা এক্সট্রা লাগেজ নিয়ে যাচ্ছ তারা অবশ্যই এই জায়গাটা পজ করে দেখে নিও। সমস্ত কিছু ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ঢুকে পড়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। অন্যরকম কিন্তু আজকে জার্নি করব এই ট্রেনটাতে। আর আমার কোচ হচ্ছে C2। প্রায় 1.5 ঘন্টার উপরে টাইম লাগলো না, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি টাইম লাগলো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হতে। মানে ইমিগ্রেশনটা খুব সোজাই, বাট বহু মানুষ, আর এখানে যেহেতু একটাই মেশিন চেকিং সিস্টেম, তাই আমাদের একটু সময় লেগে গেল। এই যে C2, এটাই আজকে আমরা ট্রাভেল করবো। উঠে পড়ি, চলো। ঢুকে গেছি C2, ঢুকে পড়েছি ফাইনালি। ফাইনালি আমরা এখন এই কম্পার্টমেন্টের ভেতরে। কোচের যে ভেতরের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের যেরকম শান্তিনিকেতন এক্সপ্রেস বা পুরীর যে কোনো ধৌলি এক্সপ্রেসের কথা যদি বলি, সেখানে যে সিসি কোচগুলো আছে ঠিক তেমন, মানে চেয়ার কার কোচ যেমন হয় ঠিক তেমন কোচ হচ্ছে এরকম। দেখে নাও 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই যে আমাদের লাগেজ বাগেরা সমস্ত কিছু ওপরে তুলে দিয়েছি। আর এখানে দেখো, আজকে যেহেতু অনেক দিন পর আবার ট্রেন চালু হচ্ছে, অনেকে বাড়ি ফিরছে, অনেকে আবার
বাংলাদেশে ঘুরতে যাচ্ছে, আমরা যেমন ঘুরতে যাচ্ছি, তো সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে কিন্তু এই জার্নিটা। স্টেশনের বাইরে এই যে পুরো যে জায়গাটা পুরো কিন্তু একদম এই যে নেট দিয়ে কাটা তার যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পুরো দেখো ঘেরাও করা, কেউ ঢুকতে পারবে না। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সময় আপডেট 7:33, ট্রেন ছাড়ার সময় হচ্ছে এখান থেকে 7:10 আমি এখান থেকে এই যে ট্রেটা আছে এটা এখানে এরকম নামিয়ে দিয়েছি একদম সামনে, মানে আরেকটু দূরে হলে যেন ভালো হতো, বাট ঠিক আছে। আমার ব্যাগটা এখানে রাখলাম। এখানে কাগজপত্র রাখার জন্য এই লেগ রেস্টের জন্য যে ব্যাপারটা সেটা দুলেই যাচ্ছে, এটার অবস্থা খুব শোচনীয়। আমার এইখানে আছে, এই ক্ল্যাম্পটাকে ধরে জাস্ট এরকম ঠেলে দিলে পেছন থেকে আমরা কিছুটা ডিক্লাইন করে যাব, আবার সামনে চলে আসব। এটাকে ধরে চেপে করলেই হয়ে যাবে। তো যাই হোক, যখন করব পেছনের জন্য থেকে একবার জিজ্ঞেস করে নেবে যে তার কোনো প্রবলেম হচ্ছে কি না, ব্যাস তোমরা এইভাবে আরাম করে যেতে পারো। বোন দিকে স্ট্যাটাস লাগাতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপে। খুব মজা, খুব আনন্দ। ওর প্রথমবার জার্নি, আর আমার 3 নম্বর। ট্রেনের ভেতরে এসি বাগেরা একদম আপাতত ঠিকঠাক চলছে। ট্রেন যখন ছাড়বে আশা করি আরও পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হবে। এদিক দিয়ে রোদ আসে, সেক্ষেত্রে দেখো এখানে কোনো রকম পর্দা বাগেরা নেই, তাই তোমাদেরকে এইটাকে টেনে দিতে হবে। এটাকে অনেকটা টানা যাবে, আবার ছেড়ে দিলে উপরে উঠে যাবে। তো এখন কিছু করছি না, এখন বাইরে তোমাদের স্নিক বিউটি দেখাতে দেখাতে নিয়ে যাব। আর এখানে আছে লাইট জ্বলছে, হ্যাঁ সবকটাই ঠিকঠাকই আছে, বেশ ভালো। আর যেটা মেন দরকার, এখানে এই যে চার্জিংয়ের সুবিধা আছে, একটা এরকম বোর্ড লাগানো আছে। সময় আপডেট 7:50। ফাইনালি আমরা এখান থেকে ডিপারচার করে গেলাম কলকাতা স্টেশন থেকে। আর ট্রেন 40 মিনিট লেটে ছাড়লো, তবে আশা করছি আমরা একদম টাইমেই পৌঁছাবো। চলো কলকাতা স্টেশন ছেড়ে তাহলে ফাইনালি আমরা এবার ঢাকার উদ্দেশ্যে। আমি জার্নি করছি, এটা হচ্ছে চেয়ার কার কোচ, আর এটার আমাদের ভাড়া পড়েছে কত, 1875 টাকা। আর যেটা হচ্ছে নর্মাল কূপ, তোমরা শুয়ে যেতে পারবে, সেই কূপে যদি তোমরা যেতে চাও সেক্ষেত্রে তোমাদের এটার ভাড়া পড়বে 2665 টাকা। আর তোমাদের বলে দিই, ভাড়াটা কিন্তু বাড়া কমা করে ডলারের রেট অনুযায়ী। দমদম জংশন স্টেশন ক্রস করছি, আর এদিক দিয়ে দেখো ঢুকছে ওহো কাঞ্চন কন্যা এক্সপ্রেস। তোমরা অলরেডি এই জার্নিটা আমার চ্যানেলে দেখেছো। নতুন LHB কোচ হয়ে গেছে এই ট্রেনটাও, দেখো আগে ICF ট্রেনের সাথে চলতো, এখন রেড কালারের LHB কোচ হয়ে গেছে। আমরা নিয়ে নিয়েছি এখন কি নিলাম, একটা হটডগ, চিকেন স্যান্ডউইচ। ট্রেন ছাড়ার পরেই বিক্রি হচ্ছে, 60 টাকা করে নিল। যা নেবে তাই 60, হরেক মাল 60 টাকা। চলো টেস্ট করে বলি ঠিক কেমন কেমন। কারণ রেলওয়ে যেটা তো একইভাবে এখন মোটামুটি এরকম স্পিডে চলছে। 392 কিলোমিটারের জার্নি কমপ্লিট করব ঢাকা স্টেশন পর্যন্ত। তার মধ্যে 114 কিলোমিটার হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে এই ট্রেনের স্টপেজ গেদেতে আছে। গেদে আমাদের ভারতবর্ষের বর্ডারের লাস্ট স্টেশন। আর তারপরে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে দর্শনা নামে যে স্টেশনটা আছে, ওখান থেকে শুরু হলো বাংলাদেশ। মানে বাকি যত কিলোমিটার আছে সেটা আমরা বাংলাদেশে ট্রাভেল করব। আর সময় 7টায় ছাড়ার কথা, আর পৌঁছানোর কথা বিকেল 4:05। শ্যামনগর, কমেন্ট করো যারা যারা শ্যামনগরে বাড়ি। শ্যামনগর ক্রস করছি। 2008 সালের এপ্রিল মাসের 14 তারিখে এই ট্রেনটাকে প্রথম এই রুটে চালানো হয়েছিল, কলকাতা থেকে ঢাকা। তারপরে চলেছিল কিছুদিন, আবারও বন্ধ হয়ে গেছিল। তবে এখন করোনার পর থেকে কোনো প্রবলেম নেই। ট্রেনটা বৃহস্পতিবার আর রবিবার বাদে প্রতিদিনই চলে, হচ্ছে শুক্রবার আর আরেকদিন হচ্ছে মঙ্গলবার। এই দুদিন আমাদের যে ইন্ডিয়ান LHB রেক ব্লু কালারের, এই LHB রেকের মাধ্যমে চলে। আর বাকি যে 3 দিন, বাকি 3 দিন চলে বাংলাদেশের যে সবুজ রঙের কোচগুলো হয় সেই কোচগুলোর মাধ্যমে। এই ট্রেনটাতে আমাদের যে ইন্ডিয়ান রেকটা আছে, এখানে C1 কোচ মানে যেটা চেয়ার কার, CC মানে চেয়ার কার কোচ, এরকম আছে 4খানা, C1 থেকে C4। আর যেগুলো হচ্ছে কূপ সিস্টেম সেগুলো আছে H1 থেকে H4,
4টে, টোটাল 8টা কম্পার্টমেন্ট আছে এই ট্রেনটাতে। এই যে আমরা এখন ঢুকছি নৈহাটি, সময় আপডেট 8:30। যতক্ষণ ট্রেনটা গেদে পর্যন্ত যাচ্ছি, ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আছি, ততক্ষণ বাইরে ভিডিও করা একটু চাপের, কারণ আমাদের যে বিএসএফ আছে বা যে পুলিশরা যেখানে এই গার্ড দিচ্ছে, টিটি যারা আছে, তারা একটু রেস্ট্রিকশানের মধ্যেই রাখে, গেটে তেমনভাবে যেতে দিচ্ছে না। তাই তোমাদেরকে বাংলাদেশ যখন ঢুকে যাব, তারপরে আশা করছি তেমনভাবে কোনো মানে রেস্ট্রিকশানটা একটু কমে যায়, আশা করছি তোমাদের দেখাতে পারবো। নৈহাটি ছেড়ে বেরোচ্ছি আমরা। দেখো এই হচ্ছে রানাঘাট লোকাল, সেম দাম 15 টাকা, ভালো লাগলো। কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন স্লো হয়ে গেছে। এই দাদা ট্রেনের বাইরে থেকে দেখে আমাকে চিনতে পেরে গেছে, বাইরে থেকে ইশারায় আমাকে বললো যে ব্লগিং চলছে। এলাম হ্যাঁ, এগুলোই প্রাপ্তি, তাই মানে আমাকে বাইরে থেকেই চিনতে পেরে গেছে, এরকম কাছের মধ্যে দিয়ে তাও আবার। মেমু ট্রেন যাচ্ছে। পায়রাডাঙ্গা ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে পড়েছে, ট্রেনে নাকি চেন পুলিং করেছে। কি অবস্থা, এই ট্রেনেরও চেন পুলিং করতে হচ্ছে। এই যে রানাঘাটকে আমরা এখন ক্রস করে বেরোচ্ছি। এখন যে ক্রস করলাম আমরা রানাঘাট, এই রানাঘাট থেকে যাওয়া যায় হচ্ছে বনগাঁ স্টেশন। যারা যারা বেনাপোল বর্ডারকে ক্রস করি আমরা, যারা বাসে করে আমরা ট্রাভেল করি, ওখান থেকেই আমরা ক্রস করে একদম চলে আসি হচ্ছে বনগাঁ স্টেশন। আর তারপরে ওখান থেকে বনগাঁ রানাঘাট লোকাল ধরে রানাঘাট আসি, রানাঘাট থেকে যে যার মতন ট্রেন চেঞ্জ করি, অথবা বনগাঁ থেকে আমরা শিয়ালদা লোকাল ধরি, বনগাঁ শিয়ালদা যেগুলো চলে। তো এইভাবে কিন্তু আমরা যাই। যে চাও পাওয়া যাচ্ছে, চা 10 টাকা করেই নিচ্ছে দাদা, বেশ ভালো লাগলো। এই হচ্ছে এই ট্রেনের টয়লেট, আমি একদম নিচে দেখাবো না, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখো আয়না বাগেরা একদম পরিষ্কার, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, একদম পরিষ্কার আছে, কোনো অসুবিধা হবে না। টয়লেট আমি জানো যে দেখানো আমি একদম পছন্দ করি না। দেখো এই স্টেশনটা ক্রস করে গেলাম, হরিশনগর হল্ট। এই স্টেশনটা ক্রস করে গেলাম মানে আমরা আর পরের স্টেশনটাই হচ্ছে গেদে স্টেশন। এই দেখো আমরা ঢুকে গেলাম হচ্ছে গেদে স্টেশন, 9:47। আর দেখো এখানে এই যে ঢুকে গেছি গেদে। এই যে সমস্ত টিটি আর পুলিশ যারা যারা ছিলেন তারা সবাই এখানে নেমে গেলেন। এই যে ভারতে যে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিল তারাও সব নেমে গেল, আর যে বিএসএফ ছিল, পুলিশ ছিল, সবাই এখানে নেমে গেল। এই যে দেখো সময় আপডেট 10:06, আর আমরা এখন এই গেদে স্টেশন ছাড়লাম। এই যে গেদে ক্রস করে দেখো এই হচ্ছে কিন্তু আমরা এখন পুরো বর্ডার ক্রস করছি। দেখো গেদের কিন্তু এই সাইড দিয়েও যাওয়া যায়, আবার ওই সাইডেও আছে, এই সাইডেও রাস্তা আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। যারা যারা হচ্ছে ট্রেনে করে না এসে যারা সড়ক পথে আসছে, সেক্ষেত্রে তারা এই রাস্তাটা ব্যবহার করে। এই যে এখানে দেখো লেখা ছিল ভারতবর্ষে স্বাগত জানাই, আর এখান থেকে আমাদের মেনলি বলা যেতে পারে অফিসিয়ালি শুরু হয়ে গেল বাংলাদেশ। এই যে এইগুলো কিন্তু সবই বাংলাদেশের। দেখো বাংলাদেশের প্রথম গ্রামে আমরা ঢুকে গেছি, মৈত্রী এক্সপ্রেসের চড়ে প্রথমবার এই বাংলাদেশে প্রবেশ করলাম। ভালোই লাগছে, বল তোর এক্সাইটমেন্ট কেমন? আমার তো খুব এক্সাইটমেন্ট, আমি তো মানে জায়গাটা দেখলাম ভীষণ ভালো লাগছে। দারুণ লাগছে না? দেখেই যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যটা, মানে ব্যাপারটা একই লাগছে, কিন্তু বর্ডারটা যে আমরা ক্রস করলাম ওটাই একটা সেরা লাগলো। ওটা মানে আরো এক্সাইটমেন্টটাকে আরো এনহ্যান্স করে দিল, মানে দারুণ। ওয়েলকাম টু বাংলাদেশ। দেখো ইন্ডিয়ার লাইন আর বাংলাদেশের লাইনের ডিফারেন্সটা কেন, বাংলাদেশে আসলে ট্রেন কেন এত স্লো চলে। দেখো এখনও সেই পুরনো আমলে আমাদের যে লোহার স্লিপারগুলো লাগানো থাকতো সেগুলোই দেখতে পাচ্ছি, আর মাঝে মাঝে কাঠের স্লিপার দেখতে পাচ্ছি।
ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশের ট্রেনের গতি এখনও কম। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্লিপারগুলো সেই আমাদের যখন আমি খুব ছোট ছিলাম দেখেছিলাম 2000 সাল 2003-4 সালে ঠিক এরকম স্লিপারগুলোই তখন লাইনে লাগানো থাকতো। আমরা 113 কিলোমিটার গেদে পর্যন্ত যে ট্র্যাভেল করলাম, এইটা আমাদের যতটা সময় কম লাগলো, মানে আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। কিন্তু এখানে আমরা আরও যে 250 কিলোমিটার বা 260 কিলোমিটার প্রচুর টাইম নেবে, মানে এখন এখান থেকে প্রায় বিকেল 5টা বাজিয়ে দেবে, তার মানে বুঝতেই পারছো প্রায় 7 ঘন্টা এখনও জার্নি করব। পেছন উঠে গেল বাংলাদেশের আর্মিরা আর খাবার দাবার সমস্ত কিছু প্যাক করা হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে ওঠার পরে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারার্সে খাবার উঠে গেছে। দাদা কত করে? 190 টাকা প্যাকেট, পানি সহ। দুটো নিয়ে নি তাহলে? আবার কোটা রাখবে, একবারে রাখে দেন। হ্যাঁ দুটো, না দুটোই ঠিক আছে। এই যেখানে বাংলাদেশের সমস্ত খাবার দাবার উঠে গেল। দেখ দুপুরের খাবার তো আমাদের এই বাংলাদেশ ক্যাটারিংয়ের যে খাবার আছে এখান থেকেই আমাদের খেতে হবে। তোমাদের দেখাবো কি কি খাবার পাওয়া যাচ্ছে। এই যে দেখো জল উঠে গেছে অনেক, এখানে খাবারও চলে এসছে আর বেশ ভালো। আর তোমাদের একটা কথা বলে দিই যে বাংলাদেশের কারেন্সিও তোমরা দিতে পারো আর ইন্ডিয়ান কারেন্সিও তোমরা দিতে পারো। বাংলাদেশে ঢুকে গেছো যখন, যদি বাংলাদেশের কারেন্সি তোমরা এক্সচেঞ্জ করে আসো তাহলে বাংলাদেশের কারেন্সি তোমরা দিয়ে দেবে, ভালোই হবে। হো আমরা এই এখন দর্শনা রেলওয়ে স্টেশন ছাড়লো, দর্শনা রেলওয়ে স্টেশন আমরা এখন ক্রস করব। আর এই দেখো এই যে বেরিয়ে গেলাম দর্শনা ছাড়িয়ে। আর ট্রেন বাংলাদেশ ঢোকার সাথে সাথে একদম দেখো দুলুনি হচ্ছে, একদম এই দরজা খুলছে অটোমেটিক্যালি হচ্ছে, এরকম হচ্ছে। এই দেখো এর বছর 2023 সালে জানুয়ারি মাসে যখন বাংলাদেশ গেছিলাম তখন গ্রামীণ ফোনের সিম নিয়েছিলাম আর ওই সিমটা রেখে দিয়েছিলাম। আর বাংলাদেশে যে আমার যে দাদা আছে, মাসির ছেলে, দাদাকে বলে দিয়েছিলাম কালকে রাতে যে আমার এই নাম্বারটাতে রিচার্জ করে দিতে। তো আমি ওটাই ভাবছিলাম যে সিমটা চলবে কি চলবে না। আর এখন বাংলাদেশে অলরেডি অনেক দূরে চলে এসেছি ট্রেন দর্শনা ছাড়ার পরে, সিমটা কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। 4G ইন্টারনেটও পাচ্ছি এখানে, আর মাঝে মাঝে 2Gও হয়ে যাচ্ছে এখানে, এখনও এখানে 2G দেখতে পেলাম। আর আমি বোকা বেনে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে ইন্ডিয়ান কারেন্সি দেবো না বাংলাদেশি কারেন্সি, মানে বাংলাদেশি কারেন্সিটা দেওয়াটাই কিন্তু ঠিক। তার কারণ ইন্ডিয়ান কারেন্সি দিলে ওদের কিন্তু লাভ হয়ে যাবে, ওরা বেশি টাকা পেয়ে যাবে। আর এটা 190 টাকা আর এরকম একটা 500 ml জল দিয়ে গেছে। তো এইগুলো এখন খাওয়া দাওয়া করব। দেখো এখানে রেল গেটগুলো দেখো, এই যে কি সুন্দর দেখো, অন্যরকম। আর সমস্ত জায়গায় এরকম বাংলাতেই লেখা থাকে, যেহেতু ওদের মাতৃভাষাটাই পুরো পোড়াদহ জংশন। দেখো এরকম সাদা আর কালোতে ওদের স্টেশনের এরকম নামগুলো লেখা থাকে। এই দেখো একটা ট্রেন ঢুকলো। হ্যাঁ বলা যেতে পারে যে এটা ওদের লোকাল ট্রেন। দেখো ওদের যে ট্রেনগুলো দেখালাম এই ট্রেনগুলোতেই ওরা দেখেছি আমি যে ইঞ্জিনের মাথায় কোচগুলোর যে কম্পার্টমেন্টগুলো আছে ওগুলোর মাথাতে চেপেই ওরা ট্রাভেল করে। যখন খুব ভিড় হয়, ঈদের যে সিজনটা আসে, কোনো অকেশানে ওরা বাড়ি যায় সেক্ষেত্রে। আর কেন এইটা করা পসিবল হয় বাংলাদেশ রেলওয়েজে তোমাদের দেখাই, কারণ আমাদের হচ্ছে সমস্ত রেলওয়েজ ম্যাক্সিমাম জায়গাতেই ইলেকট্রিফাইড হয়ে গেছে। কিন্তু এখানে যদি দেখো এই হচ্ছে রেল লাইন আর উপরে দেখো কোনো রকম তার নেই। কারণ গেদে ঢোকার পরে আমাদের ট্রেনের যে ইঞ্জিনটা, যেটা ইলেকট্রিক ইঞ্জিনে চলছিল পুরো গেদে পর্যন্ত, তারপরে সেই ইঞ্জিনটা চেঞ্জ হয়ে বাংলাদেশের যে ডিজেল ইঞ্জিন আছে সেই ডিজেল ইঞ্জিন অ্যাটাচ করা হয়, একদম চলবে এটা ঢাকা পর্যন্ত। তো বুঝতেই পারছো বাংলাদেশ কিন্তু এখনও ইলেকট্রিফাইড হয়নি, তাই জন্যই ট্রেন এইভাবেই যায় আর মানুষজনও এইভাবেই ট্রাভেল করে। করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশন। এই যে এখানে নাম লেখা আছে ভেড়ামারা। ভেড়ামারা যে এরিয়াটা আছে
বাংলাদেশে বলা হয় অন্যতম একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে এই ভেড়ামারা। আমরা এক্ষুনি এই জায়গাটাকে ক্রস করে ঢুকবো পদ্মা নদীর উপরে থাকা লালন শাহ ব্রিজ, যেটা 2004 সালে প্রথম ইনাগুরেশন করা হয়েছিল। চলো আসুক, তারপরে দেখাচ্ছি। এটা বাংলাদেশের সাথে ইন্ডিয়াকে কানেক্ট করেছে আর প্লাস এটা 1400 মিটার লম্বা। ভাবছো অনেকটা লম্বা। ও আমাদের থেকে আগে যাচ্ছে, বুঝতেই পারছো ট্রেনের স্পিড কতটা। এইবার ট্রেনের স্পিডটা তুলেছে, ওকে আমরা হার মানিয়েছি। আর এই যে শুরু হয়ে গেল। আর চলো, ওইটা হচ্ছে সড়ক পথের জন্য আর এইটা হচ্ছে রেল পথের জন্য। এখানের যে কুষ্টিয়ার একজন বাউল সঙ্গীত শিল্পী ছিলেন, ওনার নামই হচ্ছে লালন শাহ, ওনার নামেই এই ব্রিজটাকে এখানে বানানো হয়েছে। আর এটা হচ্ছে পাকশির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। লেখা আছে শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স। এবার দেখি কী কী দিয়েছে এই খাবারের মধ্যে। গোবিন্দভোগ চাল, এখানে দিয়েছে লেবু লঙ্কা, একটা ডিম, আর এখানে আছে একটা এরকম চিকেনের পিস। গন্ধটা কিন্তু জাস্ট ব্যাপক। চিকেনটা বেশ সফট আছে একদম। গন্ধটাই বলে দিচ্ছিল দারুণ। চলো খাওয়া দাওয়াটা এনজয় করি, বেশ ভালো। এই দেখো ঈশ্বরদী জংশনে ঢুকে গেল আবার একটা মৈত্রী, যেটা হচ্ছে কলকাতা যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ রেকের সাথে চলে বিআর, দেখবে লেখা থাকে হোয়ার ইজ মাই ট্রেনে। এই যে দেখো লেখা মৈত্রী এক্সপ্রেস। এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ট্রেনগুলো, দেখো বাংলাদেশ রেলওয়ে ইন্টারসিটি লেখা দেখো। এই যে এখানের বাংলাদেশ পুলিশ চলে এসছে। আমরা যারা যারা ইন্ডিয়ান পাসপোর্টে আছি তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা কোথায়, এটা কোথায় গিয়ে লাগবে? এটা আপনার ফিল আপ করে ইমিগ্রেশন সময় আপনার এটা জমা নেবেন ঢাকাতে? হ্যাঁ ঢাকা, আমরা আগেই দিয়ে যাচ্ছি, আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকা পৌঁছাতে পারি মিতালি এক্সপ্রেসে করে, সেই ট্রেনটাও হচ্ছে এই যে ঈশ্বরদী জংশন গেল, এখানে এসেই, এটা ওই জন্যই জংশন, এখান থেকে এসেই ডিভাইড হয়ে যায়। একটা চলে যায় উত্তরবঙ্গের দিকে আমাদের দিকে, একদম হলদিবাড়ি হয়ে চলে যায় নিউ জলপাইগুড়ি, আর একটা চলে যাচ্ছে কলকাতার দিকে। এই বোনকে দিয়ে দিয়েছি কাজ, ও এখন ফিল আপ করছে। যে ফর্মটা দিয়ে গেল তোমাদেরকে দেখালাম। দেখো না কি সুন্দর, দেখো এখানে কত নৌকো, আর কি সুন্দর লাগছে দেখো এই দৃশ্যটা। এখন ট্রেনের গতিবেগ বেশ ভালোই আছে। যত আমরা ঢাকার দিকে এগোচ্ছি ট্রেনের গতি তত বাড়ছে। এইবার আসছে দেখো যমুনা নদীর ওপরের এই বঙ্গবন্ধু সেতু। এখন আমরা ক্রস করছি, এই হচ্ছে যমুনা নদী। ও হো হো হো, দারুণ দৃশ্য, সেরা লাগছে। আর এই হচ্ছে এদিকে রাস্তায় দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর বাসগুলো কি গতিতে যাচ্ছে। এখন আমরা এই যমুনা নদীর ওপরে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু, বাংলাদেশের একটা লম্বা সেতুর মতো বলা হয় এই সেতুটাকে। প্রচুর গভীর, বাপরে বাপ, প্রচুর জল। আর এই এখন আমরা, দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য। আচ্ছা, ওটাও একটা রেল ব্রিজ তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই রেল ব্রিজটাই নতুন হচ্ছে। হ্যাঁ নতুন হচ্ছে, এই রেল বঙ্গবন্ধু রেল সেতু। আচ্ছা, ওটা বঙ্গবন্ধু রেল সেতু, আর এটাও তো বঙ্গবন্ধু রেল সেতু না? মানে একই নাম দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি এটা নাকি ঝুঁকিপূর্ণ, আর ওই যে ব্রিজটা আছে ওইটা নাকি নতুন ব্রিজ, ওটা নাকি খুব সুন্দর, একদম শক্তপোক্ত, যাকে নতুন টেকনোলজিতে বানানো হয়েছে। এই বঙ্গবন্ধু যে সেতু তোমাদেরকে দেখালাম, যেটার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, এটা 6.3, মানে প্রায় 6.5 কিলোমিটার লম্বা। মানে বুঝতে পারছো কতটা, অনেকটা অনেকটা। তো সেই ব্রিজটাই একদম এখনও আমরা কিন্তু ক্রস করছি। স্পিডও যায়, দেখো একবার ট্রেনের থেকেও স্পিড।
এখন আমরা এলাম, এটা কোথায়? টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল ঢুকছি। এখানে বিখ্যাত কি আছে একটু বলুন। আর টাঙ্গাইলে বিখ্যাত হলো পোড়াবাড়ির চমচম আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি। তাই নাকি? মানে চমচম বলতে যেটা ওই লট চমচম আমরা খাই কলকাতাতে, ওই ব্যাপারটাই। আমার খুবই টেস্টি ফুড। আচ্ছা, বাহ সুন্দর। আর মানে এইখান থেকে এরপরে আমাদের নেক্সট জেলা কি ঢাকা? না, টাঙ্গাইলের পরে আমরা ইয়ে পাবো, জয়দেবপুর পাবো, আর গাজীপুর জেলা। আচ্ছা, তারপরে ঢাকা। ও, এই যে এই রেল লাইনটাই পরে চালু হবে, দেখো। ও, ভাবছিলাম কফি নেবো, এদিকে বোন নিয়ে ফেলেছে কফি, বেশ ভালো। এক্সট্রা দেখ সবকটা কাপি ফুটো। কি করে হলো? কি জানি আজকে কাপি প্রবলেম আছে। দেখাচ্ছে যে আর 2টো স্টেশন, তারপরেই নাকি আমরা ঢাকাতে পৌঁছে যাব। এখন আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেনের ওপরে কেমন করে যাচ্ছে দেখো সবাই। এই হচ্ছে কিন্তু বাংলাদেশ রেলওয়েজের এই যে আকর্ষণ, এটাই কিন্তু ব্যাপক লাগে। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রিমিয়াম ক্যাটাগরির যে ট্রেন হয়, সেই ট্রেনগুলোর মধ্যে একটা। এই যে তোমাদেরকে দেখালাম গ্রিন কালারের যে ট্রেন, এই হচ্ছে ঢাকার যে সিটি, দেখো কত সুন্দর। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এই যে ট্রেন এসে থামলো, ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন এই ঢাকা ক্যান্টনমেন্ট। আমরা এসে ঢুকে গেলাম আর সবাই উঠে পড়েছে, একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এবার সবাই বেরোচ্ছে, আমরাও বেরোবো। 4:32 বাজে, 4:05 দেখলাম ঢোকার কথা ছিল না, 4:05। তাহলে ঠিকই আছে। হ্যাঁ, ওটা তো 5:03। এখন 4:32 বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম, আর 5:03 বাজে বাংলাদেশ টাইম। তার মানে 30 মিনিট লেটে ছেড়েছিল, আর আমরা 30 মিনিট লেটেই এসে ওখানে পৌঁছালাম। ফাইনালি এসে পৌঁছালাম একদম, এই যে দাঁড়িয়ে আছে কলকাতা থেকে ঢাকার এই মৈত্রী এক্সপ্রেস, একদম এই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছালো আমাদের এই LHB ট্রেন, যেটা ইন্ডিয়ান রেক। বেশ সুন্দর একটা জার্নি করলাম আজকে। আর এখন আপাতত আমাদের এখানে ইমিগ্রেশন চেক হবে এই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি এই বিশাল বড় একটা লাইনে, আর ভিডিও নিতে নিতে একদম শেষ। আমরা দুজনই হচ্ছে কি একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি ভিডিও নেওয়ার জন্য। আর এই হচ্ছে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। দেখো বেশ অন্যরকম কিন্তু দেখতে, একটু ফাঁকা ফাঁকা টাইপের, বেশ অন্যরকম লাগছে। আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই প্রথমেই, এই যে লাইন দেখছো, দেখো প্রত্যেকটা লাইনে 3টে করে লাইন এরকম আছে। এটা হচ্ছে এইখান থেকে এই যে লাইনটা, এটাতে ন্যারো গেজের ট্রেন চলে। আর এখান থেকে এই যে লাইনটা, যেটা আমাদের ব্রড গেজ ট্রেন চলে, ঠিক সেরকম আমাদেরও একটা সময় এইখান থেকে এই যে লাইনটা, এই ট্রেন আমাদেরও চলতো। তবে এখন ইন্ডিয়াতে আস্তে আস্তে এগুলো নেই, বন্ধই হয়ে গেছে। তবে এখানে বাংলাদেশে এখনও কিন্তু এই ট্রেন দেখতে পাওয়া যায়, যেহেতু অনেক পুরনো দিনের ট্রেনও এখানে চলে, অনেক আগেকার ট্রেন, তাই জন্য এখনও কিন্তু স্টকে এই লাইনগুলো ওদের বানাতেই হয়, রাখতেই হয়। আর এই ট্রেনগুলো আছে বলে ওদের এই লাইনগুলো যেখানে বাংলাদেশের যেখানে যেখানে এই লাইন ওরা তৈরি করে, সেখানে সেখানে ওরা এই ন্যারো গেজ আর ব্রড গেজ একসাথে তৈরি করে। দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বাংলাদেশের ট্রেনের স্পেশালিটি। দেখো সোয়াগ লেভেল, দেখো এই হচ্ছে ওপরে উঠে একদম আলাদাই লাগে, একদম নিজের বাড়ি ওটা ওদের। দেখো সবাই মাথার উপরে, সোয়াগ ডবল ডেকার বাস। বেশ তাড়াতাড়ি কিন্তু ইমিগ্রেশন হচ্ছে, অনেক তাড়াতাড়ি আমরা এই পেছন থেকে একদম সামনের দিকটায় চলে এলাম। মানে কীরকম স্ক্যাম এখানে, হ্যাঁ পুলিশদের, মানে
3 জায়গা থেকে আমাদের কাছ থেকে টাকা কালেক্ট করার চেষ্টা করেছে ওরা, বাট আমরা এক জায়গায় দিয়েছি, না দিলে ওরা পাসপোর্টটা একটু ঝামেলা করে। তো যাই হোক, হয়ে গেছে আমাদের সমস্ত কিছু চেকিং ডান। এই যে একদম এবার বাইরে বেরোবো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি একদম আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে। তবে খুব সাবধান, মানে যেভাবে তোমাদেরকে এখানে কিন্তু কনভিন্স করতে হবে যে আমার কাছে টাকা কম আছে, এই আছে, এই নেই, তো তারপরেই কিন্তু তোমাদের কাছ থেকে ওরা টাকা চাইবে না আর টাকা একদমই দেবে না। এই যে আমরা একদম বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে, আর চলে এসছে দাদা। এই যে একদম আজ সকালবেলায় বরিশাল থেকে একদম দাদা চলে এসছে। এবার উঠে পড়ি আমরা, দেখো অটোতে। আমরা এখন কোথায় যাচ্ছি গো? মিরপুর। দেখো বাংলাদেশের এই হচ্ছে এরকম অটো, পুরো একদম খাঁচায় বন্দি হয়ে গেলাম আমরা, এবং খাঁচা পুরো আটকানো চারিদিক, আর একদম কোনো ছিনতাই কোনো ভয় নেই, আরামসে যাবে, তাই না? হ্যাঁ। এই যে চলে এসছে, সবাই চলে এসছে, জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল। চলো আমরা এখন সব ব্যাগপত্র নিয়ে যাই। মিরপুরে চলে এসছি আমরা, এই যে বোন আর জামাইবাবু। তো যাই হোক, আমি তো এসে পৌঁছালাম এখানে মিরপুরে, আর থাকবো দাদা, আমি, বোন, জামাইবাবু সবাই এখানেই, মানে দাদা, বোন, জামাইবাবু সব এখানেই থাকে, ঢাকাতেই। তো এখানে আমি থাকছি, আর তোমরা যারা যারা আসবে আমি চেষ্টা করব কোনো ট্যুর গাইড বানিয়ে ওখানে হোটেল বগেরার কিছু ডিটেলস দেখিয়ে দিতে। তবে এখন প্রচুর টায়ার্ড, আপাতত ভিডিওটাকে এখানেই শেষ করি। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের পার্টে। চলো ঘুমাতে হবে।